everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhibsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রির জন্য এই নামটুকুই যেন যথেষ্ট। সম্প্রতি তিনি গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু কেন, কি কারণে তিনি গেলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে? সম্প্রতি মুক্তি পেয়ে গেছে অভিমান, প্রায় 2 সপ্তাহ হতে চললো। সেই কারণেই কি তিনি দেখা করতে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? নিজেই রঙিন টিভির ক্যামেরার সামনে অকপটে দিলেন সাক্ষাৎকার। প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নামটাই যথেষ্ট। তিনি এলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু তার কারণ কি? কেনই বা তিনি এলেন দেখা করতে? অভিমান মুক্তি পেয়েছে সপ্তাহ 2 হয়ে গেছে, রমরমিয়ে চলছে সেই ছবি প্রেক্ষাগৃহে, কিন্তু এই মিটিংয়ের কারণ কি? অকপট জানালেন খোদ প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই রঙিন টিভির ক্যামেরার সামনে। দেখা করার সঙ্গে যারা যে কথাগুলো বলছে তার কোনো মিল নেই। সেদিন আমার বাড়ি গেছিলেন, তোমরা সবাই জানো, 10 মিনিটের জন্যে একটা কথা হয়েছিল। আমার কিছু আজ আমি 40 বছর কাজ করছি, কিছু জিনিস আমারও দরকার হয়, আমার টিমের দরকার হয়, যেগুলো একটা প্রোটোকলও পড়ে যে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা অনেক সময় কাজ করতে, আর সেখানে আমার কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। যেটা হয়েছে আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা, পশ্চিমবাংলার বিশেষ করে মহানায়ক উত্তম যেটুকু নিয়ে যে 100 বছর তার যে প্ল্যানিং, সেটা নিশ্চয়ই আমাকে বলা হয়েছে। যে কারণ উত্তম যেটু আমার ইমোশন, আমাদের না, বাঙালির ইমোশন, এবং আমি মনে করি তিনি শুধু পশ্চিমবাংলার নন, তিনি সারা ভারতবর্ষ, বলবো না, মানে ওনার মতন, মানে 100 বছর পর আমরা এইভাবেই 200 বছর উত্তম যেটুকু পালন করব। এই সমস্ত আলোচনা হয়েছে। যারা যেটা বলছেন আমি হোয়াটসঅ্যাপে দেখছি, তারা বিশ্বাস করুন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনেক কথা থাকে, আমাদের অনেক প্রয়োজন থাকে, আমাদের নিজস্ব সুবিধে অসুবিধে থাকে, সেই কথাগুলো বলার জন্য আসে। আলফা এবং ওয়েলকাম টু দ্য জঙ্গলের মতো বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে থাকা সত্ত্বেও ভালোই ব্যবসা করছে ককটেল 2। সম্প্রতি ককটেল 2 রিলিজ করে গেছে এবং এর প্রায় 4র্থ সপ্তাহ হতে চলল। প্রথম 2 সপ্তাহে বক্স অফিস কালেকশন ছিল দারুণ। 3য় সপ্তাহে একটু কমে এলেও বর্তমানে ভালোই ব্যবসা করছে বক্স অফিসে এই ছবিটি, এবং এর অন্যতম কারণ হয়তো হতে পারে প্রথম সিকুয়েলের জনপ্রিয়তা। ককটেল 2-তে আমরা দেখতে পেয়েছি শাহিদ কাপুর, রশ্মিকা মান্দানা এবং কৃতি সেনানকে, এবং সম্প্রতি ভারতের বক্স অফিসে 100 কোটির বাজারের মধ্যেও ঢুকে পড়েছে এই সিনেমাটি, যা কোভিডের পরে শাহিদ কাপুরের জন্য একটি বড় হিট। ককটেল 2 পরিচালনা করেছেন হোমি আজ্জানিয়া। 2012 সালে মুক্তি পেয়েছিল এর প্রথম ভাগ ককটেল, এবং তারই স্পিরিচুয়াল সিকুয়েল হচ্ছে এই সিনেমাটি। আগের সিনেমাতে আমরা দেখতে পেয়ে গেছিলাম সৈফ আলী খান, দীপিকা পাডুকোন এবং ডায়ানা পেন্টির মতো অভিনেতাদের, সেখানে এবার রয়েছে শাহিদ কাপুর, কৃতি সেনান এবং রশ্মিকা মান্দানা। বর্তমানে এই সিনেমাটি 110 কোটির আয় করে ফেলেছে। ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং আলফার মতো বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে থাকা সত্ত্বেও ককটেল 2 দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে। সিকুয়েল হওয়ার সুবিধা ছবিটি প্রথম দিন থেকেই পেয়েছে, এবং বক্স অফিসে এর শুরুটাও বেশ ছিল। 2য় সপ্তাহেও ছবির আয় ভালোই ছিল, তবে 3য় সপ্তাহে এসে গতি কিছুটা কমলেও ছবিটি এখনও ভালো ব্যবসাই করে চলেছে। এর সাথেই ককটেল 2 ভারতের বক্স অফিসের 100 কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে, যা কোভিডের পর শাহিদ কাপুরের জন্য একটি বড় সাফল্য। বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী ককটেল 2 মুক্তির 17তম দিনে, অর্থাৎ 3য় রবিবার, 1.95 কোটি টাকার নেট কালেকশন করেছে। এর আগে ছবিটি 15তম দিনে 1.40 কোটি এবং 16তম দিনে 1.84 কোটি টাকা আয় করেছিল।
এই হিসেবে তৃতীয় সপ্তাহান্তে ছবিটির মোট কালেকশন দাঁড়িয়েছে 5.19 কোটি টাকা। এখনো পর্যন্ত ছবিটির মোট ভারতীয় নেট কালেকশন 101.40 কোটি টাকায় পৌঁছেছে, যেখানে গ্রস কালেকশন 119.65 কোটি টাকা। ট্রেড রিপোর্ট অনুযায়ী ছবিটির লাইফ টাইম নেট আয় 108 থেকে 110 কোটি টাকা পর্যন্ত হতে পারে। 100 কোটি টাকার নেট ক্লাবে যোগ দেওয়ার সাথে সাথেই ককটেল 2 শাহিদ কাপুরের কেরিয়ারে কোভিডের পর ভারতে 100 কোটি টাকা আয় করা প্রথম ছবি হয়ে উঠেছে। অন্যদিকে কৃতি সাননের জন্য এটি মহামারীর পর ভারতে 100 কোটির ক্লাবে পা রাখা তৃতীয় ছবি। এর আগে তার আদিপুরুষ এবং তেরে ইশেক মে এই সাফল্য পেয়েছিল। রাশমিকা মান্দানার জন্য এটি কোভিডের পর ভারতে 100 কোটির ক্লাবে প্রবেশ করা অষ্টম ছবি। এর আগে তার পুষ্পা, ওয়ারিসু, অ্যানিমাল, পুষ্পা 2, ছাওয়া, সিকান্দার এবং থামার মতো ছবিগুলো ঘরোয়া বক্স অফিসে 100 কোটি টাকার বেশি ব্যবসা করেছে। ককটেল 2 ছবিটি পরিচালনা করেছেন হোমি আজ্জানিয়া। ম্যাডাক ফিল্মস এবং লাভ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন দীনেশ ভিজান, প্রমিতা ভিজান এবং লাভ রঞ্জন। এই ছবিটি 2012 সালে মুক্তি পাওয়া ককটেলের একটি স্পিরিচুয়াল সিকুয়েল। প্রথম ছবিটিতে সাইফ আলী খান, দীপিকা পাডুকোন এবং ডায়ানা পেন্টি প্রধান ভূমিকায় ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ককটেল 2 এর বাজেট প্রায় 110 কোটি টাকা। অক্ষয় কুমারের মাল্টি স্টারার কমেডি ওয়েলকাম টু দ্য জঙ্গল এখনো রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। আলফা, ককটেল 2 এর মতো সিনেমার পাশাপাশি এই সিনেমার ব্যবসা কিন্তু একেবারেই কমেনি বক্স অফিসে, এবং এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে অক্ষয় কুমার এবং এই সিনেমার অন্যান্য নামি দামি স্টার কাস্ট। ওয়েলকাম ছিল একটি বড় হিট, তারপরে এই ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সিনেমাগুলো অতটা সাফল্য অর্জন করতে পারেনি বক্স অফিসে, কিন্তু সেই সব কাটিয়ে বর্তমানের ওয়েলকাম টু দ্য জঙ্গল সব রেকর্ডই যেন ভেঙে দিয়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ভারতে 100 কোটির বাজারে ঢুকে গেছে এই সিনেমাটি এবং বর্তমানেও রমরমিয়ে চলছে। এর অন্যতম কারণ মনে করা হচ্ছে এই সিনেমার বিষয়টিকে। এটি আদ্যপান্ত একটি ফ্যামিলি ড্রামা, অর্থাৎ পরিবারের সকলকে নিয়ে মানুষ হৈ হৈ করে প্রেক্ষাগৃহে দেখে আসছেন ওয়েলকাম টু দ্য জঙ্গল। এখন দেখা বক্স অফিসে আরো কতদিন রমরমিয়ে চলে অক্ষয় কুমারের এই দারুণ সিনেমা ওয়েলকাম টু দ্য জঙ্গল। অক্ষয় কুমারের মাল্টি স্টারার কমেডি ছবি ওয়েলকাম টু দ্য জঙ্গল বক্স অফিসে বড়সড় সাফল্য পেয়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি 100 কোটি টাকার নেট ক্লাবে ঢুকে পড়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছে। বিশেষ ব্যাপার হলো আলিয়া ভাট এবং শারবারি ওয়াগের স্পাই থ্রিলার আলফার মতো বড় ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও এই ছবিটি দর্শকদের সিনেমা হলে টানতে সফল হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রবিবার ছবিটির আয় দুর্দান্ত দেখা গেছে, যা এর মোট কালেকশনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখন ট্রেড অ্যানালিস্টদের নজর সপ্তাহের বাকি দিনগুলিতে ছবিটি কেমন ব্যবসা করে সেই দিকেই। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওয়েলকাম টু দ্য জঙ্গল মুক্তির দশম দিনে অর্থাৎ দ্বিতীয় রবিবার প্রায় 9.75 কোটি টাকা নেট ব্যবসা করেছে। ছবিটি প্রায় 6099টি শোতে প্রদর্শিত হয়েছে। শনিবারের তুলনায় রবিবার ছবিটির আয় প্রায় 30% বেড়েছে। এর সাথে ছবিটির মোট ভারতীয় নেট কালেকশন প্রায় 114.90 কোটি টাকা এবং ভারতীয় গ্রস কালেকশন প্রায় 136.80 কোটি টাকায় পৌঁছেছে। এই সাফল্যের সঙ্গে ওয়েলকাম টু দ্য জঙ্গল অক্ষয় কুমারের কেরিয়ারের 21তম ছবি হয়ে উঠল, যা ভারতীয় বক্স অফিসে 100 কোটি টাকা নেট আয়ের গণ্ডি পার করেছে। এছাড়াও এটি অভিনেতার টানা চতুর্থ 100 কোটির ক্লাবে প্রবেশ করা ছবি এবং কোভিড পরবর্তী সময় তার সপ্তম ছবি, যা এই ক্লাবে সামিল হলো। ছবিটি প্রথম সপ্তাহে 93.15 কোটি টাকার দুর্দান্ত নেট ব্যবসা করেছিল, তবে দ্বিতীয় সপ্তাহান্তে এর আয় প্রথম সপ্তাহান্তের তুলনায় কিছুটা কম ছিল। ট্রেড বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হলো ইয়শ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্সের ছবি আলফার মুক্তি, যা মাল্টিপ্লেক্সের দর্শকদের একটি বড় অংশকে নিজের দিকেই টেনেছে। রিপোর্ট অনুযায়ী আলফা তার প্রথম সপ্তাহান্তে প্রায় 34 কোটি টাকা নেট ব্যবসা করেছে। শুধু ভারতে নয়, বিদেশের বাজারেও ওয়েলকাম টু দ্য জঙ্গলের আয় অব্যাহত রয়েছে। দশম দিনে ছবিটি বিদেশি বাজার থেকে প্রায় 1 কোটি টাকা গ্রস আয় করেছে। এর ফলে ছবিটির মোট বিদেশি গ্রস কালেকশন 29.95 কোটি টাকায় পৌঁছেছে। ভারত ও বিদেশের আয় মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন প্রায় 166.75 কোটি টাকা হয়েছে। 100 কোটির ক্লাবে ঢোকার পর ওয়েলকাম টু দ্য জঙ্গল এই বছরের সফল কমেডি ছবিগুলির মধ্যে নিজের জায়গা পাকা করে ফেলেছে। এখন সকলের নজর সপ্তাহের বাকি দিনগুলিতে ছবিটি বক্স অফিসে কতটা দাপট দেখাতে পারে সেদিকে,
কারণ আলফার উপস্থিতির জন্য প্রতিযোগিতা বেশ কঠিন। রিপোর্ট অনুযায়ী ছবিটির প্রোডাকশন বাজেট প্রায় 125 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে ছবিটি দ্বিতীয় সপ্তাহেই তার খরচ তুলে লাভের মুখ দেখতে পারে। সম্প্রতি মুক্তির দিন ঘোষণা করেছে জিৎ অভিনীত নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের। অনেকদিন ধরেই এই সিনেমা রিলিজের ডেট নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল ছবির ভিএফএক্স এর কারণে নাকি এই ছবির মুক্তির ডেট পেছানো হয়েছিল। আবার কেউ কেউ বলছিল দুই প্রযোজনা সংস্থার মধ্যে বনিবনা না হওয়াও নাকি এর একটি কারণ হতে পারে। অনেকে আবার মনে করছিল দেবের পরবর্তী সিনেমার জন্য এই সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছিল। তবে বর্তমানে সমস্ত রকম জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির দিন প্রকাশ্যে এসেছে। আগামী স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ 14ই আগস্ট মুক্তি পেতে চলেছে সুপারস্টার জিৎ অভিনীত নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অবশেষে সুপারস্টার জিতের পরের বহু প্রতীক্ষিত ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মুক্তির দিন জানা গেল। বহুদিন ধরেই টানাপোড়েন চলছিল এই ছবিটি নিয়ে। ইন্ডাস্ট্রির মধ্যে বিবিধ মতামত শোনা যাচ্ছিল ছবিটির মুক্তি নিয়ে। কখনো শোনা গেছে ছবির হেভি ভিএফএক্স এর জন্য ছবির মুক্তি পেছোচ্ছে, আবার কখনো শোনা যাচ্ছে দুই প্রযোজনা সংস্থার মধ্যে বনিবনা না হওয়ার দরুন ছবির মুক্তি অনিশ্চিত। আবার মাঝে এও শোনা গেছে যে দেবের পরবর্তী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদার জন্য নাকি প্রযোজনা সংস্থা এই ছবির মুক্তি পিছিয়েছে। কিন্তু সবকিছু কানাঘোষা সরিয়ে এবার মুক্তির তারিখ সামনে এলো ছবিটির। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে মানে 14ই আগস্ট আসছে ছবিটি। এখন দেখার বিষয় এই ছবিটি কেমন ফলাফল করে, তা সময় বলে দেবে। সম্প্রতি ধুরন্ধর ছবিতে রেহমান ডাকাতের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা অক্ষয় খান্না। এরপর তাকে দেখা যেতে চলেছে নতুন ছবি ইক্কাতে, যা ইতিমধ্যেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গেছে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে একেবারেই দীর্ঘমেয়াদী সম্পর্কে তিনি আগ্রহী নন। এই জন্যই তিনি জীবনের এই পর্যায়ে এসেও বিয়ের সিদ্ধান্ত নেননি। তার কথা অনুযায়ী দুজন মানুষের ততদিনই একসঙ্গে থাকা উচিত যতদিন তাদের একসঙ্গে থাকার ইচ্ছে থাকে, এবং তিনি বলেন যে তিনি তার জীবনের একমাত্র ডিসিশন মেকার হতে চান, কিন্তু বিয়ে হয়ে গেলেই সেটা আর সম্ভব নয়। সেই ডিসিশন চলে যায় দুজনের ওপরে। সেই জন্যই তিনি বর্তমানে একাই রয়েছেন। এমনই সাক্ষাৎকার তিনি ভাগ করে নেন বাকিদের সঙ্গে। এখন দেখার ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ইক্কা কতটা মন জয় করে নিতে পারে দর্শকদের। ধুরন্ধর ছবিতে রেহমান ডাকাতের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অক্ষয় খান্না। এবার তিনি আবার ফিরছেন একেবারে চরম মেজাজে। নতুন ছবি ইক্কাতে তাকে দেখা যেতে চলেছে একজন অভিযুক্তের ভূমিকায়। ছবিটি ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গেছে। ট্রেলার বেরোনোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের চরিত্র নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। অক্ষয় খান্না বেশ কয়েকটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে ভয় পান। তার কথায় তিনি কিছু সময়ের জন্য সম্পর্কে থাকতে পারেন, কিন্তু সারা জীবন একটা সম্পর্কে কাটিয়ে দেবেন এমনটা তিনি ভাবতে পারেন না। তার মতে একটা সম্পর্ক ততক্ষণই টিকিয়ে রাখা উচিত যতক্ষণ দুজনেই খুশি থাকে। যখন সেটা থাকে না তখন আলাদা হয়ে যাওয়ার স্বাধীনতাও থাকা দরকার। তিনি বলেছিলেন যে তিনি নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসেন, কিন্তু বিয়ের পর একা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এই কারণেই তিনি নিজেকে ম্যারেজ মেটেরিয়াল বলে মনে করেন না। তার কথায় তিনি এই ধরনের জীবনযাত্রার জন্য তৈরিই নন। আশ্চর্যজনকভাবে কেরিয়ারের শুরুর দিকে অক্ষয় খান্না কিন্তু বিয়ের ভাবনার পুরোপুরি বিরুদ্ধে ছিলেন না। একটি পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যদি সঠিক জীবনসঙ্গী পান তাহলে তিনি বিয়ের কথা ভাবতে পারেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা বদলে যায় এবং পরের দিকের সাক্ষাৎকারগুলিতে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি হয়তো বিয়ের জন্য তৈরিই নন। অক্ষয় খান্নাকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে ইক্কা ছবিতে। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন সানি দেওয়াল। সানি দেওয়াল একজন বিখ্যাত আইনজীবী অর্জুন মেহরার চরিত্রে অভিনয় করছেন, আর অক্ষয় খান্না রয়েছেন খুনের অভিযুক্ত সৌর্যমন গৌড়ের ভূমিকায়। এছাড়াও তিলোত্তমা সোম একজন পাবলিক প্রসিকিউটর, দিয়া মির্জা অর্জুন মেহরার স্ত্রী এবং সঞ্জিতা শেখ, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও শিশির শর্মাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আগামী 28শে জুলাই মুক্তির 20 বছর পূর্ণ করতে চলেছে জনপ্রিয় বলিউড সিনেমা ওমকারা, যেটি বিশাল ভারদ্বাজ পরিচালিত শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলোর অ্যাডাপ্টেশন। এবং সেই নিয়েই কথা বললেন সাইফ আলী খান একটি সাক্ষাৎকারে।
তিনি জানান যে একটি বিশেষ দৃশ্যে প্রথমে পরিচালক তাকে নগ্ন দৃশ্যের অভিনয় করতে বলেছিলেন, কিন্তু সেই মুহূর্তে তিনি সেই অভিনয় করাতে কমফোর্টেবল ছিলেন না, তাই তিনি বারণ করে দেন। কিন্তু বর্তমান সময়ে তিনি জানাচ্ছেন যে এখন হয়তো সেরকম দৃশ্যে তিনি অভিনয় করতে আগ্রহী থাকতেন। তিনি বলছেন কেরিয়ারের এতগুলো বছর পরে এখন সেরকম একটি দৃশ্য আবার এলে করতে তা মন্দ হবে না। এবং পাশাপাশি অন্য একটি দৃশ্যের কথাও তিনি বলেন, যেখানে একটি আয়নার সামনে দাঁড়িয়ে তার সংলাপ বলার কথা ছিল, যে সংলাপ ছিল রিভেঞ্জের সংলাপ। কিন্তু তিনি বলেন যে পরিচালক শেষ মুহূর্তে সেটি চেঞ্জ করে জানান যে কোনো রকম সংলাপ বলার দরকার নেই, বরং আয়নার সামনে দাঁড়িয়ে তিনি কিছু একটি ভারী বস্তু আয়নার দিকে ছুঁড়ে আয়নাটি ভেঙে দেবেন এবং তার হাতে যে রক্ত লেগে থাকবে সেটাই তিনি তার কপালে মাখিয়ে নেবেন। এবং এর মধ্যে দিয়ে কোনো রকম সংলাপ ছাড়াই দারুণ একটি রিভেঞ্জের সিন উঠে আসবে বলেই পরিচালক মনে করেছিলেন। বিশাল ভারদ্বাজের শেক্সপিয়ারিয়ান অ্যাডাপ্টেশন দর্শকদের মধ্যে অন্যতম আগ্রহের জায়গা, এবং এই সিনেমাতে সাইফ আলী খানের অভিনয়ও দর্শকরা চিরকালই মনে রেখে দেবেন। 28শে জুলাই মুক্তির 20 বছর পূর্ণ করেছে ওমকারা। সেই উপলক্ষে ছবিটির অন্যতম অভিনেতা সাইফ আলী খান ফিরে দেখলেন শুটিংয়ের নানা স্মৃতি। জানালেন পরিচালক বিশাল ভারদ্বাজ একসময় তাকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে নগ্ন হয়ে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সেই ভাবনা বাস্তবায়িত হয়নি। তা হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ছবির একটি দীর্ঘ সংলাপের দৃশ্য নিয়ে বিশাল ভারদ্বাজের ভিন্ন পরিকল্পনা ছিল। সাইফ বলেন, ছবির একটি দৃশ্য ছিল যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে অনেক লম্বা সংলাপ বলতে হতো। বিশালজি হঠাৎই বলেন, নগ্ন হয়ে দৃশ্যটা করতে আপত্তি আছে? ভাবনাটা খুবই রোমাঞ্চকর লেগেছিল তখন আমার। এখন ফিরে তাকালে সাইফের মনে হয় প্রস্তাবটি মেনে নিলেই ভালো হতো। সাইফ বলেন, এখন ভাবলে আমার আপত্তি থাকতো না। পেছন দিক থেকে সিলুয়েট আকারে শ্যুট করা হতো, আমার মনে হয় দারুণ লাগতো। তখন আমরা নতুন নতুন অনেক কিছু করার চেষ্টা করছিলাম, এটা তারই একটা অংশ হতে পারতো। আজ যদি এমন প্রস্তাব আসে আমি করব, তিনি কথা বলেন। সাইফ আরও জানান, শুটিংয়ের ঠিক আগে ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের ধারণাই বদলে দেন বিশাল ভারদ্বাজ। সাইফের ভাষ্যে, একটি দীর্ঘ সংলাপ ছিল যেখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিশোধের কথা বলছিলাম। শুটিংয়ের ঠিক আগে বিশালজি এসে বললেন, আমি চাই না তুমি কোনো সংলাপ বলো, আমার একটা নতুন ধারণা এসেছে। পরিচালকের সেই পরিকল্পনার বর্ণনা দিতে গিয়ে সাইফ বলেন, তিনি বললেন, তুমি আয়নার সামনে দাঁড়াবে, আমি ট্রলিতে ক্যামেরা নিয়ে তোমার পেছন থেকে এগোবো, হাতে একটা ভারী ধাতব বস্তু ধরো হাতুড়ির মতো দেওয়া হবে, সেটা দিয়ে তুমি আয়নাটা ভেঙে ফেলবে। আশা করছি ভাঙা আয়নায় তোমার মুখের প্রতিফলন নানা টুকরোয় ভাগ হয়ে যাবে, আঘাতে হাত কেটে রক্ত বের হবে, সেই রক্ত কপাল জুড়ে মেখে নেবে, তখনই বোঝা যাবে তুমি প্রতিশোধ নিতে প্রস্তুত, কোনো সংলাপের দরকার নেই। সাইফ বলেন, ওই মুহূর্তেই তিনি বুঝেছিলেন পরিচালক ঠিকই বলছেন। আমি মনে মনে বলেছিলাম, হ্যাঁ ঠিকই, সংলাপের দরকার নেই, এই দৃশ্যেই সবকিছু বলে দেওয়া সম্ভব। এটা ছিল কতটা সংযত আর বুদ্ধিদীপ্ত ভাবনা। ওমকারার শুটিংয়ে এমন অনেক সৃজনশীল মুহূর্ত ছিল, বলেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে সাইফ আলী খান জানিয়েছেন, পরে শুনেছেন যে ল্যাংড়া ত্যাগীর চরিত্রে প্রথমে আমির খানের কথা ভাবা হয়েছিল। সাইফ বলেন, হ্যাঁ, পরে এমনটাই শুনেছি। বিশাল বলেছিলেন, আমির অনেক প্রশ্ন করেছিলেন এবং কিছু পরিবর্তনও চাইছিলেন। সাইফ আরও বলেন, আমার মনে হয় আমিরের সঙ্গে শুধু আলোচনা হয়েছিল, বিশাল নাকি বলেছিলেন পরে জানাবেন, কিন্তু পরে আমাকে ফোন করেন। তিনি মনে করেছিলেন আমির যেভাবে চরিত্রটি দেখতে চাইছিলেন সেই পথে তিনি যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে নির্মিত ওমকারা হিন্দি সিনেমার অন্যতম প্রশংসিত সাহিত্য নির্ভর চলচ্চিত্র। উত্তর ভারতের গ্রামীণ রাজনৈতিক বাস্তবতার পটভূমিতে নির্মিত ছবিটিতে ক্ষমতা, জাতপাত ও পিতৃতন্ত্রের মতো বিষয় উঠে এসেছে। Well, that's it for the day. ফিরে আসবো আবারও নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ নিয়ে। ততক্ষণ চোখ রাখুন এবং দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।